আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যামব্রিজ 19 রিডিং টেস্ট 1 এবং ফেজ 1। ফেজ 1 কেন বলতেছি? কারণ আপনার ফেজ 1, 2, 3 তে প্রত্যেকটাতেই 20 মিনিট করে সময় থাকে। তো আমরা 20 মিনিটের বেশি যদি সময় দিয়ে ফেলি সেক্ষেত্রে হবে কি ভিডিওটার লেন্থটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ভিডিওর লেন্থটা খুব বেশি বড় হোক এবং এটাও চাচ্ছি না যে আমরা খুব বেশি তাড়াহুড়া করে রিডিংটা শেষ করি। দেখুন আপনাদের দেখায় যে উপরে লেখা আছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিট অন কোশ্চেন 1 to 13। এখন আপনাদের বলি রিডিং যে ফেজটা আছে রিডিং ফেজে কিন্তু টোটাল 3টা ফেজ থাকে। ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এবং প্রত্যেকটা ফেজেই আপনি 20 মিনিট করে সময় পাবেন এবং প্রথম 2 ফেজে আপনার সময় থাকবে অ্যা উম সবগুলা ফেজেই সময় থাকবে আপনার 20 মিনিট কিন্তু প্রথম 2 ফেজে আপনার কোশ্চেন থাকবে 13 টা করে এবং লাস্টের ফেজে কোশ্চেন থাকবে আপনার 14 টা। তো টোটাল এই ২০ মিনিট, ২০ মিনিট এবং ২০ মিনিট এই টোটাল ৬০ মিনিট বা ১ ঘন্টার এক্সাম হয়। সো আমরা যেটা করব আজকে প্রথমে প্যাসেজ 1 পড়ব এবং এই প্যাসেজ 1 এর অ্যা বাংলা করব অর্থাৎ প্যাসেজ 1 এর ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনটা আমরা মোটামুটি একটু ভালোমতো দেখব এবং এটা বোঝার চেষ্টা করব এবং ১ থেকে ১৩ টা কোশ্চেনের সমাধান করব এবং আ প্রশ্ন যে পরীক্ষার মতো দেয়ার ট্রাই করব এবং অডিয়েন্স আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারাও চেষ্টা করবেন পরীক্ষা দেওয়ার জন্য। আর যারা এখনো পিডিএফ কালেক্ট করতে পারেন নাই এই যে ক্যামব্রিজ 19 এর তারা আমাকে যদি ইমেইলটা পাঠান, আমি আপনাদের ইমেইলে এই পিডিএফটা ফ্রি সেন্ড করে দেব। আদারওয়াইজ আপনি কিন্তু চাইলে যেকোনো ওয়েবসাইট থেকেও এই ক্যামব্রিজ 19 পিডিএফটা আপনারা নামিয়ে নিতে পারেন। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা দ্রুত শুরু করি। রিডিং ফেজ 1 এবং ফেজ 1 আমরা পড়া শেষ করার পরে আমরা একটা পরীক্ষা দিব। নিজেরা সবাই একটা পরীক্ষা দিব, সেটা মার্কিং করব এবং এটার সমাধানও আমরা বের করব। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। Reading phase 1, you should spend about 20 minutes on question 1 to 13 which are based on reading passage below 1. রিডিং প্যাসেজ এর হেডিংটা হলো হাউ টেনিস র্যাকেট হ্যাভ চেঞ্জড, অর্থাৎ টেনিস র্যাকেট যে টেনিস খেলার যে র্যাকেটটা আছে এই র্যাকেটটা কিভাবে চেঞ্জ হয়েছে। In 2016, the British professional tennis player Andy Murray was ranked as the world's number 1. অর্থাৎ 2016 সালে ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারি পৃথিবীর নাম্বার 1 প্লেয়ার হিসাবে গণ্য হয়েছে এবং ইট ওয়াজ এ ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই অ্যান্ডি স্ট্যান্ডার্ড, অর্থাৎ এনি স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে কোনো ধরনের স্ট্যান্ডার্ড মেনটেনে এটা একটা ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট অর্থাৎ বিশাল একটা অ্যাচিভমেন্ট আর কি। মেড ইভেন মোর রিমার্কেবল by the fact that he did this during a period of considered to be one of the strongest in sports history. স্পোর্টস হিস্ট্রিতে ইতিহাসে সে খুব বিশাল একটা অবদান রেখেছে এই সময়ের মধ্যেই। কে অবদান রেখেছে? এই অ্যান্ডি মারি। কম্পিটিং এগেইনস্ট দ্য লাইকস অফ রাফেল নাদাল, রজার ফেদার এবং নোভাক Djokovic. To the name just a few, yet 5 years previously he had been regarded as a talented outsider who entered but never won a major tournament. অর্থাৎ এই অ্যান্ডি মারি কাদের সাথে কম্পিট করছে? রাফেল নাদালের মতো, রজার ফেডারের মতো এবং নোভাক জজোভিকের যে মতো যে বসিয়াল প্লেয়ার আছে তাদের বিরুদ্ধে সে খেলেছে এবং এই যে প্রিভিয়াসলি ৫ বছর আগেও তাকে কিন্তু সবাই আউটসাইডার হিসাবে ভেবেছে সে হয়তো পারবে না। সবাই মনে করেছে জাস্ট একটা ইম্পর্টেন্ট প্লেয়ার। সে যে এত কিছু অ্যাচিভ করবে
এটা কিন্তু কেউই ভাবে নাই আজ থেকে 5 বছর আগে, অর্থাৎ 2016 থেকে 5 বছর আগে। Of change that account for his transformation, one of the visible and widely published in 2011, অর্থাৎ 2011 সালে তার যে পারফরমেন্সের একটা বিশাল একটা ভিজিবল অর্থাৎ দেখা গেছে এবং ওয়াইডলি এবং বড় পরিসরে যে একটা ট্রানজিশন বা ট্রান্সফরমেশন বা একটা উন্নতি দেখা গেছে কত সালে? 2011 সালে। মারি ইনভাইটেড এ ফরমার নাম্বার ওয়ান প্লেয়ার ইভান লেন্ড অন টু হিজ কোচিং টিম। সে তার কোচিং টিমের জন্য ফর্মার প্লেয়ার, তার মানে একজন প্রাক্তন প্লেয়ার, কাকে হায়ার করেছে? ইভান লেন্ড। এবং তাকে কোচিং দেওয়ার জন্য উনি তাকে ইনভাইট করেছে। এ ভ্যালুয়েবল অ্যাডিশন দ্যাট হ্যাজ এ ভিজিবল ইম্প্যাক্ট অন দ্য প্লেয়ার প্লেয়িং স্টাইল। একটি প্লেয়ারের যে প্লেয়িং স্টাইল আছে, এই প্লেয়িং স্টাইলে সে একটা ভ্যালুয়েবল এডিশন বা অতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে বা ইম্প্যাক্ট ফেলেছে। এখন আমরা যে ইংলিশটাকে বাংলা করছি, এখন আমাদের তো বাংলাটা ইম্পর্টেন্ট না। আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো আইএলসে কিন্তু বাংলাটা ইম্পর্টেন্ট না, আপনাকে বাংলাটা বুঝলেই হবে। ইম্পর্টেন্ট হলো ইংলিশটা। আপনাকে ইংলিশ থেকে বাংলা করতে হবে না, আপনাকে শুধুমাত্র যে ইংলিশটা আমরা পড়ছি এটার মিনিংটা বুঝলে হবে এবং এটার মিনিংটা বুঝে উত্তরটা করতে পারলে হবে। যে কারণে আমাদের বাংলাটা ভাঙা ভাঙা হলেও সেটা মোটামুটি বুঝলেই চলবে। তো দেখি এরপরে আমরা কি বলি। তো এই অ্যান্ডি মারি কি করলো? এই অ্যান্ডি মারি এই ইভান লেন্ডকে হায়ার করলো তার কোচিংয়ের জন্য এবং সে একটা প্লেয়িং স্টাইলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। অ্যানাদার চেঞ্জেস ওয়াজ সো subtle as to pass more or less unnoticed. এখন এই যে সাবটেল, এই সাবটেল ওয়ার্ডটার মানে হয়তো আমি জানি না। যদি মানেটা আমি না জেনে থাকি তাইলে কোনো সমস্যা নেই। আমরা কি করব, এইটার মানেটা কিন্তু আমরা যে কোনো একটা ডিকশনারি থেকে আমরা জেনে নিতে পারি। যেমন আমরা যদি এখন গুগলে চলে যাই, গুগলে গিয়ে আমরা এখানে লিখতে পারি হোয়াট ইজ দ্য MEANING meaning of subtle, especially of a change or distinct, so delicate or persist as to difficult analysis or describe. অর্থাৎ ডিফিকাল্ট একটা জিনিসকে অ্যানালাইসিস করে সেটাকে সুন্দরভাবে ডেসক্রাইব করবে, এটাকেই বলে সাবটেল। তো দেখুন আমরা ভোকাবুলারিও কিন্তু এখান থেকে শিখতে পারলাম, নতুন একটা মিনিং আমরা এখান থেকে শিখতে পারলাম। এরপর আমরা এগিয়ে যাব। Like many players, Murray has a long preferred a racket that consists of two types of string. One is the main string vertical and another is the cross string or horizontal. অর্থাৎ আমরা যে র্যাকেটে জানি, র্যাকেটে যে দুইটা স্ট্রিং থাকে, একটা হলো লম্বালম্বি অর্থাৎ গোল একটি র্যাকেট কল্পনা করুন। এই গোল র্যাকেটে সে দুই রকমের স্ট্রিং ব্যবহার করতো, অর্থাৎ দুই রকমের যে তার বা সুতা থাকে সেটা ব্যবহার করতো। একটা হলো হরাইজন্টালি উপর থেকে নিচ বরাবর, আর একটা হলো ভার্টিক্যালি যেটা হলো লম্বালম্বি বা আড়াআড়ি আর কি, আড়াআড়ি আর লম্বালম্বি দুইটা স্টাইলে। While he is continue to use natural string in the crosses, in 2012 he switched to synthetic string for the mains. এই সে প্রথমে ইউজ করতো ন্যাচারাল স্ট্রিং এবং 2012 সালের পরে সেই ন্যাচারাল স্ট্রিং থেকে
সুইচ করেছে কিসে, সিনথেটিক স্ট্রিংয়ে। স্ট্রিং অর্থাৎ যে র্যাকেটের যে সুতাটা, এই স্মল চেঞ্জ পেরহ্যাপস বাট ইট ইম্পর্টেন্স শুড নট বি আন্ডার এস্টিমেটেড। অর্থাৎ খুবই ছোট চেঞ্জ, কিন্তু এই চেঞ্জটা আন্ডার এস্টিমেট করার মতো না। The modification that Murray made is just one of a number of options valuable to players looking to tweak their racket in order to improve their game. অর্থাৎ এই যে ছোট্ট একটা মডিফিকেশন মারি করলো, এই মডিফিকেশনটা কিন্তু খুবই ছোট্ট একটা নাম্বারে হলেও যারা এই মডিফিকেশনটা তাদের র্যাকেটে টুইক করেছে, অর্থাৎ খুব সুন্দরভাবে করেছে, তাদের কিন্তু এই যে র্যাকেট খেলা যে গেমে ইমপ্রুভ করতে সাহায্য করবে। টুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিড। অর্থাৎ এই যে প্রফেশনাল র্যাকেট প্লেয়াররা যখন খেলে তখন তারা বিভিন্ন টুর্নামেন্টে যায়, টুর্নামেন্টে যাওয়ার আগে তারা কিন্তু তাদের স্পেসিফিক নিড অনুযায়ী এই র্যাকেটকে কিন্তু কাস্টমাইজ করতে পারে। সে বাই কোলিন ট্রিপলো। অর্থাৎ কোলিন ট্রিপলো যে প্রফেশনাল আছে উনি এটা বলেছেন, এ ইউকে বেস প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার। অর্থাৎ উনি এই যে যুক্তরাজ্যের একজন প্রফেশনাল র্যাকেট প্লেয়ার। ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট পার্ট অফ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন। অর্থাৎ পারফরমেন্স খুব বেশি বাড়ানোর জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কনসিকুয়েন্টলি দ্য স্পেসিফিক র্যাকেট ইউজড বাই দ্য ওয়ার্ল্ডস এলিট আর নট অ্যাকচুয়ালি readily available to the public. Rather, each racket is individually made to suit the player who use it. অর্থাৎ এই যে স্পেসিফিক এলিট প্লেয়াররা যে র্যাকেটটা দিয়ে খেলে সেটা কিন্তু পাবলিকে তার মানে অর্থাৎ আমাদের সাধারণ জনগণের কাছে সেটার স্পেসিফিকেশনটা জানা থাকে না, এটা হিডেন থাকে, যেটা প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারে। টেক দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার মাইক অ্যান্ড বব বায়ার্ন ফর এক্সাম্পল, উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন দেশে। অর্থাৎ এই যে ইউএস আমেরিকান প্রফেশনাল টেনিস প্লেয়ার মাইক এবং বব ব্রায়ান এক্সাম্পল স্বরূপ বলেছে, উই আর ভেরি পার্টিকুলার উইথ দ্য র্যাকেট স্পেসিফিকেশন। অর্থাৎ আমরা এই যে র্যাকেটের যে স্পেসিফিকেশন, অর্থাৎ স্ট্রিং কতখানি হবে, ওয়েট কতখানি হবে, অর্থাৎ সূক্ষ্ম যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে তারা খুবই বেশি গুরুত্ব দিয়েছে। এবং দেশে অল আওয়ার র্যাকেট আর সেন্ট ফ্রম আওয়ার ম্যানুফ্যাকচার টু টাম্পা ফ্লোরিডা। অর্থাৎ আমাদের যতগুলো র্যাকেট আছে সবগুলো র্যাকেট কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে কোথায়, এই যে টাম্পা ফ্লোরিডাতে। অর্থাৎ ফ্লোরিডা টাম্পা এটা একটা প্লেস, হোয়ার আওয়ার ফ্রেমস গোস থ্রো এ থ্রোর আপ কাস্টমাইজেশন প্রসেস। থ্রোর আপ মিনস হলো খুবই সূক্ষ্মভাবে। থ্রোর আপ মানে তার মানে এমন না যে জাস্ট রাফভাবে কাস্টমাইজেশন করেছে, এটা রাফভাবে না, থ্রোর আপ মানে হলো খুবই সূক্ষ্মভাবে। দে এক্সপ্লেন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ, তারা শুধুমাত্র র্যাকেটের লেন্থে অ্যাডজাস্ট করে নাই, বাট ইভেন এক্সামিন উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট। অর্থাৎ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট দিয়েও তারা এটাকে বারবার টেস্ট করে দেখেছে। দি র্যাকেট দে ইউজ নাও ওয়েট মোর দ্যান দ্য অ্যাভারেজ মডেল অ্যান্ড অলসো হ্যাভ এ ডিজাইনার স্ট্রিং প্যাটার্ন মোর ক্রস অ্যান্ড মেইন। অর্থাৎ তারা যে মেইন র্যাকেটটা ইউজ করেছে এই মেইন র্যাকেটের লেন্থও তারা বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যানে দেখেছে, এবং এটা যে পেইন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের রং করেও এই রঙের সাথেও তারা এক্সপেরিমেন্ট করে দেখেছে, এবং নাও তাদের যে র্যাকেটের ওয়েটটা কিন্তু অ্যাভারেজ মডেল যে র্যাকেট আছে সেই র্যাকেটের থেকে ওয়েটটা বেশি হয়ে গেছে। দি প্রাইমারি রিজন ফর দিস মডিফিকেশন ইজ ভেরি সিম্পল। অর্থাৎ এই প্রাইমারি রিজন অর্থাৎ প্রাথমিক মডিফিকেশন এটা খুবই সাধারণ। অ্যাজ
দি লাইন বিটুইন দ্য উইনিং অ্যান্ড লুজিং, অর্থাৎ জয় পরাজয়ের মধ্যে এই যে মডিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। বিকাম এ থিনার অ্যান্ড থিনার, খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম। ইভেন দিস স্লাইড চেঞ্জ বিকেম মোর অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট, এমনকি এই ছোট্ট ছোট্ট চেঞ্জগুলোও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাজ এ রেজাল্ট, প্লেয়ার অ্যান্ড দেয়ার টিম আর বিকাম ইনক্রিজিংলি ক্রিয়েটিভ উইথ দেয়ার মডিফিকেশন to their racket as they look to maximize their competitive advantage। অর্থাৎ এই যে এরপর থেকে যে বিভিন্ন দল আছে, বিভিন্ন দল তাদের এই যে ছোট্ট ছোট্ট মডিফিকেশনের দিকে খুব ভালো নজর দিতে শুরু করলো, যেন সামান্য থেকে সামান্যতমতেই তাদের পারফরমেন্সটা ম্যাক্সিমাইজ হয় এবং সেখান থেকে তারা কিছু না কিছু অ্যাডভান্টেজ পায়। Racket modification mainly date back to the 1970s when amateur player, German tennis player Warren Fischer started playing with the so-called spaghetti stang racket। অর্থাৎ এই যে র্যাকেট মডিফিকেশন কিন্তু শুরু হয়েছিল 1970 সালের দিকে, যেখানে একটি অ্যামেচার মানে একটি আনাড়ি প্লেয়ার, যখন তার আনাড়ি জার্মান প্লেয়ার যখন তার এই যে ওয়ারেন ফিশার প্লে শুরু করেছিল একটি স্প্যাগেটি স্টাং, অর্থাৎ স্প্যাগেটি নামক একটি স্ট্রিংয়ের মাধ্যমে, দড়ির মাধ্যমে ওই র্যাকেটে ছিল, সেখান থেকে খেলা শুরু করে। ইট ক্রিয়েট এ স্টিং বেড দ্যাট জেনারেট সো মাচ টপ স্পিন, অর্থাৎ দ্যাট ইজ কুইকলি ব্যান্ড বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। It is created sting between the it created a sting bed that generates so much টপ স্পিন। টপ স্পিন মানে সামনের দিকে বাঁকা ঘূর্ণন বাঁক হয় এবং খুব জোরে ওই টেনিস বলটা এগিয়ে যায়, যে কারণে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এই স্প্যাগেটি যে স্ট্যাং যে দড়ি বা সুতা যেটা, এটাকে কিন্তু ব্যান করে দেয়, অর্থাৎ বাতিল ঘোষণা করে। However, with a decade or two, racket modification become a regularity। এখন এই যে 1 থেকে 2 যুগ পরে এসে এই মডিফিকেশনটাগুলো এখন কিন্তু অহরহ এসে গেছে। টুডে ইট ইজ ইন মেনি ওয়ে অ্যাজ অ্যাকসেপ্ট অফ দ্য গেম দ্যাট ইজ ইকুয়াল ইন সিগনিফিকেন্স টু নিউট্রিশন অ্যান্ড ট্রেনিং। এই যে গেম প্লে শুধুমাত্র এখন র্যাকেট মডিফিকেশনের মধ্যে নাই, এটা কিন্তু এখন নিউট্রিশন এবং ট্রেনিংয়ের মধ্যে চলে আসছে, এটা চলে আসছে একজন প্লেয়ারের ফিটনেসের উপরেও। মডিফিকেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরিজ, দোজ টু দ্য স্ট্রিং বেড অ্যান্ড দোজ টু দ্য র্যাকেট ফ্রেম। অর্থাৎ র্যাকেট মডিফিকেশন 2 রকম হতে পারে। একটা হলো যে র্যাকেটের যে গোলের মধ্যে যে তার আছে তারগুলো মডিফিকেশন, আর একটা হলো ফুল যে ফ্রেমটা গোল এবং যে ডাটি এবং হ্যান্ডেলটা, এই মডিফিকেশনটা 2 রকম মডিফিকেশন চলে এসেছে। দি ফর্মার ইজ ফার মোর কমন দ্যান দ্য লেটার। দি চয়েস অফ দ্য স্ট্রিং অ্যান্ড দ্য টেনশন উইথ হুইচ দে আর ইনস্টল ইন সামথিং দ্যাট আর নিয়ারলি অল প্রফেশনাল প্লেয়ার এক্সপেরিমেন্ট উইথ। অর্থাৎ প্রত্যেকটা প্রফেশনাল প্লেয়ারই কিন্তু এই জিনিসগুলো দিয়ে স্ট্রিং এবং এই যে টেনশন, স্ট্রিং অর্থাৎ যে সুতা এবং এই যে টেনশন সেটা কতখানি টাইট এবং কতখানি শক্তিশালী হবে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকে। দে উইল কাউন্টলি চেঞ্জ ইটস ডিপেন্ড অন ভেরিয়াস ফ্যাক্টর ইনক্লুডিং দ্য কোর্ট সারফেস, ক্লাইমেট কন্ডিশন, গেম স্টাইল। এই যে তারা বিভিন্ন ধরনের এই যে স্ট্রিং অ্যান্ড টেনশনগুলো বিভিন্নভাবে তারা এক্সপেরিমেন্ট করে থাকে। কিসের উপর ভিত্তি করে? সেটা হলো যে কোর্টে খেলা হবে সেই কোর্টের যে পাতাটন, সেটা আমরা যেমন টেনিস গ্রাউন্ডে খেলেছি সেটা ছিল কংক্রিটের, আবার অনেক সময় খেলেছি যে সেটা হলো গ্রাস কার্পেটের, আবার অনেক সময় মাটির উপরে খেলেছি। এই কোর্ট সারফেসের উপর ডিপেন্ড করে, এছাড়াও ক্লাইমেট অর্থাৎ পরিবেশের উপরে, রোদ বৃষ্টি এটার উপরে, এবং গেম স্টাইলের উপরে এবং কোন ধরনের গেম হবে সেটার উপরেও তারা এই বিভিন্ন মডিফিকেশন এক্সপেরিমেন্ট করে থাকে। সাম উইল ইভেন চেঞ্জ ইট ডিপেন্ড অন হাউ দে ফিল অ্যাট দ্য টাইম।
এবং অনেক সময় হয় কি সেটা গাট ফিলের উপরে ডিপেন্ড করে তারা এক্সপেরিমেন্ট করে। যেমন আজকে কেউ ভাবতেছে যে আজকে সিনথেটিক ইউজ করলে ভালো খেলতে পারবো, কিংবা এই স্টিংয়ের স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে ভালো খেলতে পারবো। এটা অনেক সময় মুডের উপরেও ডিপেন্ড করে। At one time, all tennis rackets were strung with natural guard made from the outer layer of the sheep or cow intestine. একটা সময় টেনিস র্যাকেটের যে এই যে স্ট্রিংগুলো ছিল, এইগুলো ছিল এই যে ভেড়া কিংবা এই যে গরুর ইন্টেস্টাইন, অর্থাৎ যে নাড়ি, ভিতরের নাড়ি বা গাঁট আছে, সেগুলো দিয়ে তৈরি হতো। দিস অল আর চেঞ্জ ইন দ্য ইয়ারলি 1990s উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সিনথেটিক স্টিং। সিনথেটিক স্টিং আসার পরে 1990 সালে এটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট আর চিপার অ্যান্ড মোর ডিউরেবল। কেন? কারণ এটা অনেকটা সস্তা ছিল এবং অনেক বেশি শক্তিশালীও ছিল। দে আর মেড ফ্রম দ্য থ্রি ম্যাটেরিয়াল। নাইলন দিয়ে তৈরি, 3 ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই সিনথেটিকটা। সেটা হলো একটা নাইলন, রিলেটিভলি ডিউরেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। যে নাইলনটা ছিল এটা অনেক বেশি শক্তিশালী ছিল এবং সস্তা ছিল। কেবলার টু স্টিপ টু বি ইউজ। যে কেবলারটা ছিল অনেক বেশি শক্ত। আর কোপলিস্টার, এই পলিস্টার যেটা ছিল, এই পলিস্টার কম্বাইন উইথ এ অ্যাডিটিভ দ্যাট এনহ্যান্স দ্য পারফরমেন্স। এই আর একটা ধরন ছিল, 3 নম্বর ধরন যেটা কোপলিস্টার। এটা কিসের মিশ্রণে তৈরি? একটা অ্যাডিটিভ, এবং এটা পারফরমেন্সকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিত। ইভেন সো মেনি প্রফেশনাল প্লেয়ার কন্টিনিউ টু ইউজ এ হাইব্রিড সেট আপ। তারপরেও অনেক প্রফেশনাল ছিল, তারা হাইব্রিড সেট আপ ইউজ করতো, হোয়ার এ কম্বিনেশন অফ বোথ সিনথেটিক অ্যান্ড ন্যাচারাল স্টিং আর ইউজ। অনেক প্রফেশনাল ছিল যারা এই ন্যাচারালটাও ইউজ করতো এবং সিনথেটিকটাও ইউজ করতো, এবং দুইটা একসাথে ইউজ করতো। কেমন? যেমন লম্বা যেটা ইউজ করলো সেটা হয়তো ন্যাচারাল হইতে পারে, কিংবা ভার্টিক্যাল যেটা ইউজ করলো সেটা ন্যাচারাল হইতে পারে, কিংবা দেখা গেল যে বাইরের যে স্ট্রিংগুলো আছে এইগুলা হইতে পারে সিনথেটিক, মাঝখানে যে স্ট্রিংগুলো আছে এইগুলা হইতে পারে ন্যাচারাল। তো এইভাবে কিন্তু তারা ইউজ করতো। অফ দ্য সিনথেটিক, co-player is far the most widely used. This is perfect fit for the style of tennis nowadays. এখন বর্তমানে অধিকাংশ প্লেয়ারই এই কোপলিস্টারটা ইউজ করে, হোয়ার প্লেয়ার টেন টু ব্যাটেল ইট আউট অফ দ্য ব্যাক অফ দ্য কোর্ট রেদার দ্যান কামিং টু দ্য নেট। অর্থাৎ নেটের থেকে তারা কিন্তু কোর্টে এটা বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য করে। অর্থাৎ নেটে প্র্যাকটিস করা এবং কোর্ট অর্থাৎ যেখানে গেম প্লে হয়। স্টাডিজ ইন্ডিকেট দ্যাট দি অ্যাভারেজ স্পিন অফ কোপলিস্টার স্ট্রিং ইজ 20% গ্রেটার দ্যান ফ্রম ন্যাচারাল স্ট্রিং অর আদার সিনথেটিক। তো দেখা গেছে কি এই কোপলিস্টার স্ট্রিংয়ের পারফরমেন্স 25% বেশি এই ন্যাচারাল স্ট্রিং এবং সিনথেটিক স্ট্রিংয়ের থেকে। ইন সেন্স, দি ডেভেলপমেন্ট অফ কোপলিস্টার স্ট্রিং হ্যাজ রিভলিউশনাইজ দ্য গেম। অর্থাৎ একটা সেন্সে বলা যায় যে কোপলিস্টারটা এই যে টেনিস গেমে একটা বিশাল বড় একটা রিভলিউশন বা বিশাল একটা উন্নতি এনেছে আর কি। However, many players go beyond this basic adjustment to the string and make sense to the racket frame itself. যদিও স্ট্রিং নিয়ে কথা বলতেছি, এর বাদেও অনেক প্লেয়ার আছে যারা ফ্রেমটাকে চেঞ্জ করেছে এবং তারা ফ্রেমটাকে চেঞ্জ করতে ভালোবাসে। ফর এক্সাম্পল, মাস অফ দ্য সার্ভিং পাওয়ার টু ইউএস প্রফেশনাল প্লেয়ার পিটার সাম্পার্স was attributed to the addition of 4 to 5 lead weight on his record. ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় যে সার্ভিং পাওয়ার অনেক বেশি ডেভেলপ করার জন্য ইউএস প্রফেশনাল প্লেয়ার এই যে পিট সাম্পার্স, উনি ব্যবহার করতো কি অ্যাডিশনাল 4 থেকে 5 লেড ওয়েটের অর্থাৎ অধিক ওয়েটের একটা র্যাকেট সে ব্যবহার করতো। অ্যান্ড টুডে মেনি প্রফেশনাল হ্যাভ দ্য ওয়েট অ্যাডজাস্ট ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। এবং বর্তমানেও অনেক বেশি প্রফেশনাল তার এই সিস্টেমটাকেই ফলো করে। অর্থাৎ পিট এই সাম্পার্স যে র্যাকেটের ফ্রেমে ওয়েটটা ব্যবহার করতো যেন তার সার্ভিংটা অনেক বেশি বেটার এবং পাওয়ারফুল হয়।
আদার চেঞ্জেস টু দ্য ফ্রেম ইনভলভ দ্য হ্যান্ডেল, অর্থাৎ যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাও অনেকে চেঞ্জ করে ব্যবহার করেছে। প্লেয়ার হ্যাভ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ফর দ্য শেপ অফ দ্য হ্যান্ডেল অ্যান্ড সাম উইল হ্যাভ দ্য হ্যান্ডেল অফ ওয়ান র্যাকেট মডিউল ইনটু দ্য ফ্রেম অফ ডিফারেন্ট র্যাকেট। অর্থাৎ অনেক প্রফেশনালি আছে যারা এই যে হ্যান্ডেলটা, একটি র্যাকেটের হ্যান্ডেল অন্য একটি র্যাকেটে লাগিয়ে সেই হ্যান্ডেলটাও ওনারা ব্যবহার করে দেখেছে। দি প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার গনকালো অলিভারিয়া রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপ অফ হিজ র্যাকেট উইথ সামথিং থিনার বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকমফোর্টেবল টু দ্য হোল্ড। অর্থাৎ পর্তুগিজ প্রফেশনাল এই যে গঞ্জালো অলিভারিয়া উনি কি করেছেন, এই যে র্যাকেটটার যে গ্রিপ অর্থাৎ যেটা ধরতে হয় এই হ্যান্ডেলটার গ্রিপটাকে চেঞ্জ করে সে একটা কমফোর্টেবল একটা গ্রিপ উনি ব্যবহার করেছেন। এরপরে যেটা আসে সেটা হলো র্যাকেট কাস্টমাইজেশন অ্যান্ড মডিফিকেশন হ্যাভ পুশ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য গেম টু এ গ্রেটার লেভেল। এই যে র্যাকেট কাস্টমাইজেশন, এই র্যাকেট কাস্টমাইজেশন অ্যান্ড মডিফিকেশন এটা কিন্তু বর্তমান র্যাকেট স্ট্যান্ডার্ডকে অনেক বেশি ডেভেলপ করেছে, দ্যাট ফিউ কুড হ্যাভ অ্যান্টিসিপেটেড ইন দ্য ডেজ অফ ন্যাচারালিস্টিং হেভি অ্যান্ড উডি ফ্রেম অ্যান্ড ইট এক্সটিং টু সি হোয়াট ফার্দার এক্সাইটিং অ্যান্ড ইটস এক্সাইটিং টু সি হোয়াট ফার্দার ডেভেলপমেন্ট দেয়ার উইল বি ইন দ্য ফিউচার। অর্থাৎ র্যাকেট কাস্টমাইজেশন এবং মডিফিকেশন বর্তমান যে র্যাকেট খেলার স্ট্যান্ডার্ডকে এটাকে কিন্তু অনেক বেশি পুশ করেছে, অনেক বেশি অ্যাডভান্সড করেছে। এর আগে যে র্যাকেটগুলো ব্যবহার করা হতো সেই র্যাকেটগুলো ছিল ন্যাচারাল স্টিংয়ের, অর্থাৎ যে শিপ এবং অর্থাৎ ভেড়া এবং গরুর যে গাট বা ইন্টেস্টাইন বা যে নাড়িভুঁড়ি আছে সেটা দিয়ে তৈরি করা হতো, এবং উডেন ফ্রেম এবং কাঠের ফ্রেম ব্যবহার করা হতো। এইগুলো এখন বর্তমানে চেঞ্জ হয়েছে এবং আমরা আরও এক্সাইটিং যে বর্তমানে যে মডার্ন র্যাকেটগুলো থেকে আরও কি ডেভেলপমেন্ট আসতে পারে, ফিউচারে আরও কি ডেভেলপমেন্ট আসতে পারে, এইগুলো আমরা আরও ভবিষ্যতে দেখতে পারবো। তো এই হলো মোটামুটি আমাদের প্যারাগ্রাফটা শেষ করার সময় ছিল 20 মিনিট। যদিও আমি এটা ইংলিশ থেকে বাংলা করেছি এবং আমি দেখতে পাচ্ছি আমার টোটাল সময় লেগেছে 27 মিনিট। যদিও আমি প্রথমে কিছু কথা বলেছি 1 মিনিট মতো, তাও সেটা বাদ দিয়ে সময় এসে যায় 25 মিনিট। তবে 25 মিনিটে হইলে হবে না, এটাকে 20 মিনিটের আগেই শেষ করতে হবে এবং এরপরে আমাদেরকে অ্যান্সারগুলাও কিন্তু করতে হবে এই 20 মিনিটের মধ্যেই। যেহেতু আমি কথা বলেছি এবং কথার মাঝখানে সেগুলোকে বাংলাও করে বুঝিয়ে দিয়েছি, সে কারণে আমার বেশি সময় লেগে গেছে। এখন আমরা যেটা করব, আপনারা এই পুরা পিডিএফটা আরেকবার একটু পড়বেন। পড়ে এখন আমরা কোশ্চিন 1 থেকে 30 পর্যন্ত আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এক্সামটা দেওয়ার ট্রাই করুন এবং অনেস্টলি কে কত নাম্বার পেয়েছেন এটা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে আমরা কি করব, এই উত্তরগুলো নিয়ে কথা বলবো, কে কত সঠিক উত্তর করেছেন। আমিও চেষ্টা করব পরীক্ষা দিয়ে এবং এই পরীক্ষা থেকে কে কত নাম্বার পেয়েছেন এটা জানানোর জন্য। সো আমি আপনাদের স্ক্রিনে বর্তমানে দিয়ে দিচ্ছি। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের 1 থেকে 7 এর মধ্যে যে কোশ্চিনগুলো আছে, 1 থেকে 7 এর মধ্যে কোশ্চিনগুলা ট্রু অ্যান্ড ফলস এটা আপনাদেরকে বলতে হবে। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে ভিডিওটাকে পজ করে পরীক্ষাটা শেষ করতে পারেন এবং ভিডিওটা পজ করে পরীক্ষাটা শেষ করে আমাকে জানান অবশ্যই যে আপনারা এখান থেকে কত নাম্বার পেলেন। 1 থেকে 7 এর মধ্যে এক্সাম দিবেন। 1 থেকে 7 এর মধ্যে এক্সাম শেষ করার পরে আমরা এবার এক্সাম দিব
8 থেকে 13, এই 8 থেকে 13 কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এবং এখানে শুধুমাত্র একটি ওয়ার্ডই ব্যবহার করা যাবে, এবং এই ওয়ার্ডের বানান কিন্তু কোনোভাবেই ভুল হওয়া যাবে না। সো এবার আপনারা আবার ভিডিওটা পজ করে 8 থেকে 13 মধ্যে এক্সামটা দিয়ে ফেলুন। তো আমি আশা করছি আপনারা সবাই এক্সামটা দিয়েছেন। এখন আপনারা এই 1 থেকে 13 মধ্যে কত নাম্বার পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই এক্সামটা আমি নিজেও দিয়েছি। আমি আপনাদেরকে জানাতে চাই, এই এক্সামে আমি পেয়েছি 13 মধ্যে 10। আমি চেষ্টা করব এটাকে আরও ইমপ্রুভ করার। 13 মধ্যে মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্র ভুল হবেই। আপনারা কে কত নাম্বার পেলেন এটা জানাবেন, আর সবাই চেষ্টা করবেন নাম্বারটাকে ইমপ্রুভ করার জন্য। এখন আমরা কি করব? এখন আমরা এই যে পরীক্ষাটা দিলাম, এই পরীক্ষাটার আমরা উত্তরটা যাচাই করব যে উত্তরটা ঠিক আছে কিনা। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হলো, পিপুল হ্যাড এক্সপেক্টেড অ্যান্ডি মারি টু বিকাম দ্য ওয়ার্ল্ড টপ টেনিস ফর অ্যাটলিস্ট 5 ইয়ার বিফোর 2016। অর্থাৎ এই যে 2016-র পূর্বে আমরা যে অ্যান্ডি মারিকে দেখেছি, অ্যান্ডি মারির কথা আমাদের প্রথমে চলে আসছে। বলেছি কি 2016 সালের পূর্বে সবাই এক্সপেক্ট করেছিল যে অ্যান্ডি মারি হয়তো ওয়ার্ল্ড নাম্বার 1, কিন্তু না, 2016 সালের 5 বছর পূর্বে আমরা এই যে প্রথম প্যারার দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি 2016 সালের 5 বছর পূর্বে কি দেখা গিয়েছে, yet 5 years previously he had been regarded to tend outside who enter but never won the major tournament। অর্থাৎ সে ওয়ার্ল্ড নাম্বার 1 ছিল না, সে একজন আউটসাইডার, খুবই ট্যালেন্টেড, তবে সে মেজর কোনো টুর্নামেন্ট জেতে নেয়। অর্থাৎ প্রথম কোশ্চেনটার উত্তর হবে ফলস। যারা ফলস উত্তর করেছেন তাদের সঠিক উত্তর হয়েছে। দ্বিতীয় যেটা আছে, দি চেঞ্জ দ্যাট অ্যান্ডি মারি মেড হিজ র্যাকেট অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন। অর্থাৎ অ্যান্ডি মারি তার র্যাকেটে যে চেঞ্জগুলো করেছিল সেই চেঞ্জগুলা অনেক লোকের অ্যাট্রাকশন গ্র্যাব করেছিল। এটাকে আসলে সত্যি কিনা? এটা আসলে সত্যি না, এটা একটি ফলস। এটার উত্তরটা আমরা কোথাও পাবো? এই যে দি স্মল চেঞ্জ পেরহ্যাপস, একটি সামান্য চেঞ্জ, পারহ্যাপস অর্থাৎ তবুও, বাট এ ইম্পর্টেন্স শুড নট বি আন্ডার এস্টিমেটেড, অর্থাৎ খুবই সামান্য চেঞ্জ যেটা নোটিসেবল না, অর্থাৎ কাউকে অ্যাটাক করে নাই। এরপরে যেটা আছে, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড টপ প্লেয়ার টেক প্রফেশনাল র্যাকেট স্টিঙ্গার অন দ্য ট্যুর উইথ দেম। অর্থাৎ এই যে প্রফেশনাল যে র্যাকেট প্লেয়াররা আছেন, তারা প্রত্যেকটা ওয়ার্ল্ড ট্যুরে এই যে যারা স্টিং করে, অর্থাৎ র্যাকেটকে মডিফাই করে, তাদেরকে সাথে নিয়ে যায়। এই ধরনের কোনো ইনফরমেশন কিন্তু আমাদের এখানে নাই। তবে এখানে একটা ইনফরমেশন দেয়া আছে, সেটা হলো আপনারা দেখতে পারবেন 3 নাম্বার যে প্যারা আর কি, 3 নাম্বার প্যারার মধ্যে এখানে একটা ওয়ার্ড আছে। এই যে দেখুন, দেখতে পারবেন এখানে আছে, টুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিড। অর্থাৎ তারা যেটা আছে সেটা করেছিল, এই যে টুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার স্টিঙ্গার কনসিডার কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিড। অর্থাৎ স্পেসিফিক নিড অনুযায়ী তারা তাদের র্যাকেটকে কাস্টমাইজ করেছে, কিন্তু তারা ট্যুরের সময় যে স্টিঙ্গার অর্থাৎ যে মডিফাই করে তাকে যে সাথে নিয়ে যাবে, এই ধরনের কোনো ওয়ার্ড কিংবা সেন্টেন্স আমরা এই প্যারাগ্রাফের মধ্যে পাই নাই। এরপরে যেটা আছে, মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ, 4 নাম্বার বলছি, মাইক অ্যান্ড বব ব্রায়ান ইউজ র্যাকেট দ্যাট আর লাইট ইন কম্পারিজন টু দ্য মেজরিটি অফ দ্য র্যাকেট। এখন এই যে মাইক এবং বব ব্রায়ান তাদের যে র্যাকেটটা ইউজ করতো, সেই র্যাকেটটার ওয়েটটা কম্পারিজনলি অন্য সবার থেকে লাইট অর্থাৎ কম। এটা কি ট্রু নাকি ফলস? আমি জানি এটা অনেকেই উত্তর করতে পেরেছেন, এটা একটি ফলস।
এই যে মাইক ব্রায়ানের কথা লেখা আছে আমরা দেখতে পারবো এই যে 3 নাম্বার প্যারাগ্রাফে। 3 নাম্বার প্যারাগ্রাফে আমরা আইডেন্টিফাই করে রেখেছি 3 নাম্বার প্যারাগ্রাফ এই যে the racket they use এই যে Mike and Bob the racket they use now weight more than the average model and so have the designer string pattern এই যে মাইক অ্যান্ড বব ব্রায়ান যে র্যাকেটটা ইউজ করতো সেটা হলো অ্যাভারেজ পার্টিকুলার মডেলের থেকে বেশি ওয়েট মোর নাও ওয়েট মোর দ্যান দ্য অ্যাভারেজ মডেল অর্থাৎ অ্যাভারেজ মডেলের থেকে বেশি। এরপর আমরা দেখব 5 নাম্বার ওয়ারেন ফিশার প্লেড উইথ দ্য স্প্যাগেটি স্ট্রাং র্যাকেট দ্যাট হি ডিজাইন হিমসেলফ অর্থাৎ এই যে ওয়ারেন এন্ড ফিশার ওই যে স্প্যাগেটি স্ট্রাংটা ইউজ করতো এইটা কি সে নিজে ডিজাইন করছে কিনা। এখন আমরা জানি এই যে প্যারাগ্রাফের মধ্যে এই যে দেখুন আপনারা দেখতে পাবেন যে দ্বিতীয় নাম্বার পেজে এই যে এইখানে আছে যে সো কল্ডা স্প্যাগেটি রিং স্ট্যাং এই যে জার্মান অ্যামাচার প্লেয়ার ওয়ারেন ফিশার ইউজ করতো কিন্তু এটা উনি কি নিজেই ডিজাইন করছে কিনা সেটা সেই ইনফরমেশনটা কিন্তু আমরা এই পেজের মধ্যে পাই নাই, যে কারণে আমাদের এটা দিতে হবে কি নট গিভেন, কারণ ইনফরমেশনটা আমরা আসলে এই পেজের মধ্যে পাইনি। তো যারা নট গিভেন দিয়েছেন তারা ঠিক দিয়েছেন, আমি ভুলবশত এটাকে কিন্তু ট্রু ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম এই ইনফরমেশনটা এর মধ্যে নেই। দি ওয়েদার এই যে দি উপরে উঠে গেছে এটা কিন্তু এখানে হবে দি ওয়েদার ক্যান অ্যাফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দেয়ার র্যাকেট। এই যে ওয়েদার কন্ডিশনটা এটা এই যে প্রফেশনাল প্লেয়াররা খেলেন এই ওয়েদার কন্ডিশন কি এনাদের র্যাকেটের উপরে কিংবা র্যাকেট স্ট্রিংয়ের উপরে কোনো প্রভাব ফেলে কি না, এটা ট্রু নাকি ফলস। এটা 100% ট্রু এবং এটার রেজাল্ট আমরা দেখতে পাবো এই যে নিচ থেকে 1 2 3 4 5 6 নাম্বার প্যারাগ্রাফ উপরে উঠে আমি আপনাদের সুবিধার জন্য মার্কিং করে রেখেছি। এই যে 6 নাম্বার প্যারাগ্রাফে উঠে আমরা এখানে লাস্টে দেখতে পাবো এই যে ইভেন সো মেনি প্রফেশনাল প্লেয়ার কন্টিনিউ টু ইউজ এই যে সরি উপরের পেজে আছে দি ক্লাইমেট কন্ডিশন এই যে দে উইল কন্টিনিউ চেঞ্জেস ইট ডিপেন্ড অন ভেরিয়াস ফ্যাক্টর ইনক্লুডিং দ্য কোর্ট সারফেস ক্লাইমেট কন্ডিশন অ্যান্ড গেম স্টাইল। অর্থাৎ এই যে ক্লাইমেট কন্ডিশন কোর্ট কন্ডিশন এর উপরেও কিন্তু তারা এই স্ট্রিংগুলা চেঞ্জ করত। সো এইটা হবে ট্রু। এবং 7 নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে ইট ইজ বিলিভ দ্যাট দি চেঞ্জ পিটি সাম্পার্স মেড হিজ র্যাকেট কন্ট্রিবিউট টু হিজ স্ট্রং সার্ভ। অর্থাৎ এই যে পিটি সাম্পার্স ইট ইজ বিলিভ দ্যাট এটা বিশ্বাস করা হয় যে পিটি সাম্পার্স যে চেঞ্জটা তার র্যাকেটের মধ্যে এনেছিল সেটা তার স্ট্রং সার্ভে খুব গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছিল। এটা ট্রু নাকি ফলস? এটা সত্যি, এটা আমরা প্যারাগ্রাফের মধ্যে পেয়েছি এবং এটা 100% সত্যি, যেটা আমরা নিচ থেকে 3 নাম্বার প্যারাগ্রাফ দেখতে পাবো। এই যে দেখেন এখানে আছে ইউএস প্রফেশনাল প্লেয়ার পিটি সাম্পার্স ওয়াজ অ্যাট্রিবিউটেড টু দ্য অ্যাডিশন অফ 4 to 5 lead weight into his racket. However, many players go beyond this basic adjustment in the string made changes. For example, mass of the serving power US professional player পিটি সাম্পার্স ওয়াজ অ্যাট্রিবিউটেড টু হিজ র্যাকেট। অর্থাৎ পিটি সাম্পার্স এখানে বুঝতে পারবেন যে পিটি সাম্পার্স তার র্যাকেটের ওয়েট বাড়ানোর কারণে এই স্ট্রিংটা অ্যাডজাস্ট করার কারণে তার সার্ভিংয়ে একটা খুব বড়সড় একটা পাওয়ার এসেছিল। তো এই 7-এর মধ্যে কে কতটা পেলেন আরেকবার জানান। আমি আবার অ্যান্সারটা বলে দিই, সেটা হলো 1 নাম্বার ফলস, 2 নাম্বার ফলস, 3 নাম্বার নট গিভেন, 4 নাম্বার ফলস, 5 নাম্বার নট গিভেন, 6 নাম্বার ট্রু এবং 7 নাম্বার ট্রু। এরপর আমরা
টেনিস র্যাকেটের চেঞ্জ অ্যান্ড হাউ ইট দি টেনিস র্যাকেট অ্যান্ড হাউ ইট চেঞ্জড, এইটার উপরে আমরা 8 থেকে 13 পর্যন্ত উত্তর করব। মাইক অ্যান্ড বব ব্রায়ান মেড চেঞ্জেস টু দ্য টাইপ অফ ড্যাশ ইউজড অন দেয়ার র্যাকেট। মাইক এবং বব ব্রায়ান তাদের র্যাকেটে একটা চেঞ্জ এনেছিল, সেই চেঞ্জটা কি এটা আপনাদেরকে বলতে হবে। 2টা চেঞ্জ এনেছিল কিন্তু। একটা হলো উনি ওয়েট বাড়িয়েছিলেন, ওয়েট বাড়ানোর উপর বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতেন, বিভিন্ন ধরনের। আর আরেকটা করেছিল কি, পেইন্ট। সো যারা এখানে পেইন্ট লিখবেন তারা কিন্তু 100% শিওর, এবং এটা পেইন্টের উপরেই ছিল। এটা আপনারা প্যারাগ্রাফের মধ্যে যদি আসেন, প্যারাগ্রাফের মধ্যে আসলে এটা আপনারা দেখতে পাবেন 4 নাম্বার প্যারাতে, এই যে মাইক অ্যান্ড বব ব্রায়ান ফর এক্সাম্পল ভেরি পার্টিকুলার র্যাকেট স্পেসিফিকেশন, এই যে তারা ব্যবহার করেছিল, বাট ইভেন এক্সপেরিমেন্টেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট, অর্থাৎ এটার উত্তর হবে পেইন্ট। এরপরে যেটা আছে 9 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার ওয়ার নট অ্যালাউড টু ইউজ স্প্যাগেটি স্ট্যাং র্যাকেট বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ড্যাশ ইট ক্রিয়েটেড। অর্থাৎ এই যে স্প্যাগেটি স্ট্যাং কেন ইউজ করা যাবে না, এই স্প্যাগেটি স্ট্যাং ইউজ করা যাবে না কারণ টপ স্পিন এটার বেশি ছিল। চেঞ্জেস দ্য র্যাকেট ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ প্লেয়ার ডায়েট, এবং কিসের উপরে, ডায়েট এবং কি নিউট্রিশন এবং ট্রেনিংয়ের উপরে। অর্থাৎ এখানে যারা ট্রেনিং লিখেছেন তাদের উত্তর হয়েছে 100% সঠিক। অল র্যাকেট ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিং মেড ফ্রম দ্য ড্যাশ অফ অ্যানিমাল। অর্থাৎ যে স্ট্রিংগুলা, ন্যাচারাল স্ট্রিংগুলো, এগুলো কি থেকে বানানো হয়, ওই যে বলেছি ন্যাচারাল স্ট্রিংগুলো বানানো হয় কি থেকে, এই যে শিপ অর্থাৎ ভেড়া এবং গরুর ইন্টেস্টাইন থেকে। পিটারসাম হ্যাজ এ মেটাল ড্যাশ পুট অন হিজ ফ্রেম অফ হিজ র্যাকেট। এই যে পিটারসামস কি ইউজ করেছিল, পিটারসামস অতিরিক্ত 5 থেকে 6 লিড ওয়েট ইউজ করেছিল তার সাপটাকে আরও পাওয়ারফুল করার জন্য। এরপরে আছে এই যে গঞ্জালো অলিভারিয়া চেঞ্জ দ্য ড্যাশ অন হিজ হ্যান্ডেল। এই যে গঞ্জালো অলিভারিয়া তার হ্যান্ডেলে কি চেঞ্জ করেছিল, এটা খুবই একটা ট্রিকি কোশ্চেন। গঞ্জালো অলিভারিয়া কিন্তু তার হ্যান্ডেলে কিছু চেঞ্জ করে নাই, গঞ্জালো অলিভারিয়া চেঞ্জ করেছিল হ্যান্ডেলের গ্রিপ। অর্থাৎ এইখানে যারা গ্রিপ লিখেছেন তারা অ্যান্সারটা সঠিক করেছেন, এবং এইটার উত্তরটা এই যে লাস্ট প্যারাতে আছে, এই যে দেখুন, এই যে এইখানে আছে, এই যে গঞ্জালো অলিভারিয়া রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপ অফ হিজ র্যাকেট। সো এই যে উত্তরগুলো আপনারা পেয়ে গেলেন। তো 8 নাম্বারটার উত্তর হবে আপনার পেইন্ট, 9 নাম্বারের উত্তর হবে টপ স্পিন, 10 নাম্বারের উত্তর হবে ট্রেনিং, 11 নাম্বারের উত্তর ইন্টেস্টাইন বা গাট, 12 নাম্বারের উত্তর ওয়েট, এবং এই যে 13 নাম্বারের উত্তর গ্রিপ। তো এই ছিল আজকের ক্যামব্রিজ 19 রিডিং টেস্ট 1, ক্যামব্রিজ 19 রিডিং টেস্ট 1 রিডিং ফেজ 1। তো আগামীকালকে আমরা রিডিং ফেজ 2 পড়ব, আমরা উত্তর করব 14 থেকে 26 পর্যন্ত, আরও 13টা। সো আপনারা যারা পিডিএফ কালেক্ট করে নেয় তারা পিডিএফ কালেক্ট করে ফেলুন, এবং ইনশাল্লাহ আগামীকালকে যে ভিডিও আপলোড দেবো সেই ভিডিও আপলোডের মাধ্যমে আমরা ফেজ 2 এর রিডিং পড়ব। সেটা যত দ্রুত সম্ভব রিডিং পড়ার চেষ্টা করব, এবং সেটা সামান্য কিছু মানে করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের বুঝতে পারলেই হলো, আমরা যে সেটার একদম পুরো ইংলিশ থেকে সম্পূর্ণ বাংলা করব সেটা না, আমরা জাস্ট ইংলিশটা পড়ব এবং সেটার বাংলাটা মোটামুটি মানেটা বুঝতে পারলেই হলো, এবং সেটার উপর একটা এক্সাম দেব। এই এক্সামের কারেক্ট অ্যান্সারটা আমরা অ্যানালাইসিস করব। সো দেখা হচ্ছে কালকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কে কত রেজাল্টে কে কত পেয়েছেন অনেস্ট উত্তর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।